প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। চলচ্চিত্র মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। বাংলা চলচ্চিত্রের সূচনা হয়েছে সেই বাংলাদেশের জন্মের অনেক আগে। শুরু থেকেই বাংলা চলচ্চিত্রের সাথে প্রকৃতির গভীর যোগসূত্র রয়েছে। বিভিন্ন বাংলা চলচ্চিত্রে ফুটে উঠেছে দেশের প্রকৃতি। আমাদের আজকের পর্ব বাংলা চলচ্চিত্রের প্রকৃতি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মতিন রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলা চলচ্চিত্রে প্রকৃতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, তেমনি প্রকৃতির ওপর নির্ভর করে গড়ে ওঠে যে কোনো অঞ্চলের সংস্কৃতি। বর্তমান সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বড় ও শক্তিশালী একটি মাধ্যম চলচ্চিত্র। চিত্ত বিনোদন ছাড়াও চলচ্চিত্র সমাজ গঠনে, শিক্ষা বিস্তারে ও গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলচ্চিত্রে মানুষের জীবনের প্রতিচ্ছবি যেমন ফুটে ওঠে, সেই সাথে পারিপার্শ্বিক পরিবেশও স্থান পায়। বাংলা চলচ্চিত্রের সূচনা লগ্ন থেকেই বাংলার প্রকৃতি আলাদা আবেদন নিয়ে হাজির হয়েছে। বাংলা চলচ্চিত্র বাংলার প্রকৃতির চিরন্তন ঐতিহ্যকে ধারণ করেছে, সেই সাথে দর্শকের মনে দিয়েছে মুগ্ধতার পরশ। বাংলার প্রকৃতি ও পরিবেশ চলচ্চিত্রে নানাভাবেই এসেছে। অনেক চলচ্চিত্র আছে যেগুলোতে বাংলার রূপ মানুষের চোখকে প্রশান্তি দিয়েছে। পথের পাঁচালী, হাজার বছর ধরে, সারেং বউ, বেহুলা, মেঘের পরে মেঘ, দারুচিনি দ্বীপ, উত্তরের সুর, লাল সালু, মাটির ময়না, লালন, মনের মানুষ, ধীরে বহে মেঘনা সহ অসংখ্য চলচ্চিত্রে ফুটে উঠেছে বাংলার নির্মল প্রকৃতি। বাংলার প্রকৃতির চিরায়ত রূপ ফুটে উঠেছে এমন একটি চলচ্চিত্র প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মিত হাজার বছর ধরে। এখানে বাংলার গ্রামীণ প্রকৃতি ও এর মোহময়তা ফুটে উঠেছে।
বিল, শাপলা সহ নানান প্রাকৃতিক অনুষঙ্গ যুক্ত করা হয়েছে এই সিনেমায়। একই ধাঁচের আরেকটি চলচ্চিত্র সূর্যদিঘল বাড়িতে বাংলার প্রত্যন্ত গ্রামের প্রকৃতি ও পরিবেশের চিত্র প্রস্ফুটিত হয়েছে। বাংলা চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ নির্মাতাদের মধ্যে সত্যজিৎ রায় অন্যতম। তাঁর বহুমুখী কাজের মাঝে তিনি বাংলার প্রকৃতিকে তুলে এনেছেন অত্যন্ত নিপুণভাবে। তাঁর অনবদ্য সৃষ্টি পথের পাঁচালীতে প্রকৃতির ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়গুলো সৌন্দর্যমণ্ডিত হয়ে ফুটে উঠেছে। বাংলার নির্মল প্রকৃতি সেলুলয়েডে সুন্দর চিত্রায়িত করেছেন সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। তার নির্মিত শ্রাবণ মেঘের দিন এবং ঘেটুপুত্র কমলা সিনেমায় বাংলার হাওর অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে চিত্রিত হয়েছে। এছাড়াও তার নির্মিত শ্যামল ছায়া চলচ্চিত্রেও বাংলার শ্যামল রূপ প্রকাশ পেয়েছে। বর্তমান সময়ে নির্মিত কুড়াপক্ষীর শূন্যে উড়া সিনেমাটিতেও হাওর এবং হাওরের প্রাকৃতিক বৈচিত্র্য প্রকাশ পেয়েছে চমৎকার ভঙ্গিমায়। নদীমাতৃক বাংলার প্রকৃতিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন চলচ্চিত্রে নদীর রূপ ফুটে উঠেছে বারবার। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি অবলম্বনে নির্মিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে পদ্মার পাড়ের মানুষের জীবন সংগ্রাম। ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম একটি নদীকেন্দ্রিক নাট্যকর্মী চলচ্চিত্র। পদ্মা নদী নিয়ে আরও একটি চলচ্চিত্র পদ্মাপূরণ। পদ্মার পানি কমে যাওয়ার সাথে সাথে বদলে যেতে শুরু করেছে নদী পাড়ের মানুষের জীবন। এ পরিবর্তনগুলোই পদ্মাপূরণে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। এছাড়াও তৌকির আহমেদের পরিচালনায় হালদা নদীতে নির্মিত হয়েছে চলচ্চিত্র হালদা। কীর্তনখোলা নামে আরেকটি চলচ্চিত্র মুক্তি পায় 2000 সালে। তবে নদী ও বাংলার গ্রামীণ সমাজ নিয়ে নির্মিত বহুল প্রশংসিত চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে, তানভীর মোকাম্মেল পরিচালিত এই চলচ্চিত্রে দেশভাগের কাহিনী বর্ণিত হলেও এখানে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের নির্মল রূপ চিত্রায়িত হয়েছে অত্যন্ত সহজ ভঙ্গিমায়। এ চলচ্চিত্রে অন্যতম একটি উপাদান প্রকৃতি, সেই সঙ্গে আবহাওয়ার পালাবদল ছিল গুরুত্বপূর্ণ অংশ। নির্মাতা নদী পাড়ে মানুষের জীবনযাপন এবং ঋতু পরিবর্তনের প্রতিটি বিষয় ক্যামেরাবন্দি করেছেন। নদীকেন্দ্রিক সিনেমা ছাড়াও বাংলার প্রকৃতির অন্যান্য রূপও উঠে এসেছে বিভিন্ন চলচ্চিত্রে। প্রাণী খায় প্রাণী রে, প্রাণের বিনিময়ে প্রাণ বাঁচে। গাছ কখনো প্রাণ নষ্ট করে না। মানুষ যদি হয় সর্বশ্রেষ্ঠ জীব, গাছ তাইলে এই জগতের সর্বশ্রেষ্ঠ বন্ধু।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বাস্তব বর্ণনা পাওয়া যায় দুখাই চলচ্চিত্রটিতে। 1970 সালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এক সাইক্লোন আছড়ে পড়েছিল ভোলায়। যত দেখানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের নানা চিত্র। এই চলচ্চিত্রে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগকে অত্যন্ত নিখুঁত ও বাস্তবতার আদলে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্র সেই সব দেশের মানুষের ঐতিহ্য সংগ্রাম, চিন্তা চেতনাকে সমৃদ্ধ করে, উন্নত সাংস্কৃতিক চেতনা নির্মাণে সহায়তা করেছে। আমাদের দেশের অনেক চলচ্চিত্রে প্রকৃতি, পরিবেশ, যুদ্ধবিগ্রহ, উৎসব ঘিরে নির্মিত হয়েছে। তবে বর্তমান সময়ে এসে প্রকৃতিতে অনেক ধরনের পরিবর্তন ঘটছে। বৈরী জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, দূষণ প্রকৃতিকে যেমন ধ্বংস করছে, তেমনি নেতিবাচক প্রভাব ফেলছে মানুষ ও জীববৈচিত্র্যের ওপর। তাই চলচ্চিত্রেও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। এতে মানুষের মাঝে পরিবেশ ও এর বিভিন্ন উপাদানগুলো সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি পাবে। আমাদের চলচ্চিত্র হয়ে উঠুক প্রকৃতি সংরক্ষণের অন্যতম বার্তাবাহক। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলা চলচ্চিত্রের প্রকৃতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মতিন রহমানের সাথে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি মুগ্ধ হয়ে গেছি আপনার প্রকৃতির সাজকরণ দেখে আর কি। আচ্ছা, খুব ভালো লাগছে। বহু বছর চলচ্চিত্রের সাথে আছেন, জি। আমাদের একটু বলবেন প্রকৃতির সাথে চলচ্চিত্রের সম্পর্কটা কতটুকু গভীর? প্রকৃতির সংজ্ঞাই তো অনেক বিস্তৃত আর কি। প্রকৃতিকে তো আমি শুধু চোখে যা দেখছি সেটা তো নয়, আমি যেটা অনুভব করছি সেটাও প্রকৃতি। প্রকৃতি নানা অনুষঙ্গ নিয়ে প্রকৃতি। আমরা যদি যে কোনো দৃশ্যকে যদি শ্যুট করতে যাই তো প্রকৃতির কাছে আমাকে যেতেই হচ্ছে। আমি যদি ছবিটার নাম বলি যে হাসুলি বাঁকের উপকথা, পদ্মা নদীর মাঝে, অথবা গায়ের বধূ, তো স্বাভাবিকভাবে মনে হবে যে এটা বোধহয় গ্রাম অঞ্চলের সেই নদী অঞ্চলদের একটা প্রকৃতিগত একটা গল্পের ছবি হচ্ছে আর কি। তো সেই কারণে প্রকৃতি ঘুরে ফিরে আমাদের চলচ্চিত্রে আসে। প্রকৃতি ছাড়া কোনো ছবি তৈরি হচ্ছে না। যেমন আমরা যদি বলি শব্দকে আমরা অনুভব করছি, শব্দ আসতেছে, প্রকৃতির মাঝে যে যত জীব জন্তু যেগুলো আছে তাদের যে চলাফেরা, বহু ছবিতে এই সমস্ত বিশেষ অর্থ নির্মাণের জন্যে পরিচালকরা এগুলো ব্যবহার করে থাকে, আমরা সেগুলো দেখে থাকি আর কি। আচ্ছা, আর এই যে বাংলা চলচ্চিত্রের প্রকৃতির যে তুলে ধরা নানাভাবে নানা অনুষঙ্গ, কিভাবে এই জিনিসগুলো তুলে ধরা হচ্ছে এই প্রকৃতিকে? আসলে এটা গল্প বলে দিবে তো গল্পটা কি হবে, কার উপর হবে আর কি। বাঞ্ছারামের বাগান যদি হয় তাহলে এরকম একটা বাগানে আমাকে যেতেই হবে গল্পটা নিয়ে আর কি। বা আমাকে যদি এসে অদ্বৈত মল্লবর্মণের একটা উপন্যাস তিতাস একটা নদীর নাম, তাহলে আমাকে সেই তিতাস পাঠটাই খুঁজতে হবে। সে কিন্তু তার নেচারটা সে খুঁজে নিচ্ছে আর কি। তো এগুলো কিন্তু প্রকৃতির সঙ্গে গল্পটি মেলানো, তো এটা হচ্ছে সে আলাদা করতে পারছে না। ইচ্ছা করলে সে কিন্তু মেঘনাতে যে শ্যুটটা করতে পারতেছে না। নেচার যেখানে চাচ্ছে সেখানে তাকে যেতে হচ্ছে, সেখানে তার বর্ষা ধরতে হচ্ছে, সেখানে তার ঊষর মরুভূমির মতন বালুচর ধরতে হচ্ছে, সেখানকার লোকালয়ে যে সমস্ত মানুষ, যেখানে পাখি টাকি সব কিছুই কিন্তু ওই চলচ্চিত্রে অবয়বে ধরা পড়ছে। তাহলে প্রকৃতিকে বাদ দিয়ে আমি যেতে পারছি না। আরেকটা কথা, এটা শুধু গ্রাম, নদী, জল, আবহাওয়া এগুলো কিন্তু শুধু প্রকৃতির অংশ নয়। আপনি নগরে যখন আমি হাঁটছি তখন নগরও কিন্তু একটা প্রকৃতি আমার কাছে দাবি করছে। সব কিছু মিলে কিন্তু নগরের ভিতরে একটা প্রকৃতি রয়ে গেছে। তাহলে চলচ্চিত্র তো প্রকৃতি ছাড়া তো নির্মাণ করা যাচ্ছে না। মানুষও তো একটা প্রকৃতির অংশ, মানুষ ছাড়া কি চলচ্চিত্র তৈরি হচ্ছে? তো ঘুরে ফিরে আমরা প্রকৃতির ভিতরেই আছি, প্রকৃতির মাঝেই আমরা আছি। প্রকৃতি নিয়ে গল্প তৈরি হচ্ছে, প্রকৃতি নিয়ে পেন্টিং হচ্ছে, প্রকৃতি নিয়ে কবিতা হচ্ছে, কবিতার পাশাপাশি সিনেমাও হচ্ছে। আমরা অনেক চলচ্চিত্রে দেখি যে বন্যপ্রাণীকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। আমি বলবো না অনেক বেশি, কিন্তু বেশ কিছু
চলচ্চিত্রে। এই ধরনের চলচ্চিত্রগুলো কি আমাদের একটু আরও সজাগ হয়ে তৈরি করা উচিত নয়? আমরা ইদানিং একটা ছবিতে দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা ময়না পাখি পুড়িয়ে খাচ্ছে আর কি। দেখেন এখানে একটু যদি আপনি একটু বিশ্লেষণে যান, পাখিটা কিন্তু কোথাও পোড়ানো হয়নি, এমন কোনো ন্যারেটিভ স্ট্রাকচারে নাই যে সাহিত্যিক লিখে গেছে পাখিটা উত্তপ্ত গরম তেলের ভিতরে দিয়ে ভেজে চেড়ে খাচ্ছে, তাহলে সাহিত্যে সেটা বর্ণনা হচ্ছে। যদি চলচ্চিত্রে ভিজুয়াল যদি না থাকে তাহলে সেটা নিয়ে অনেক আমরা হইচই করে কিন্তু ওই বিষয়টাকে আমরা কিন্তু একটু গল্পের মেজাজ থেকে আমরা অন্যদিকে সরে গেছি। এটা আমি আজ নির্মাতা হিসেবে বক্তব্য, কোনো দৃশ্য স্পষ্ট নয়, হ্যাঁ সে একটা কিছু চাবাচ্ছে আর কি। কিন্তু আমার ধারণা মতে, আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখা কোনো চলচ্চিত্রে, বাংলাদেশের কোনো চলচ্চিত্রে এরকম পশু হত্যা, পশুর উপর নির্যাতন কখনো কোনো ছবিতে বাংলাদেশের চলচ্চিত্রে এভাবে ঘটেনি। আবার বাংলাদেশের চলচ্চিত্রে পশু পাখি নিয়েও খুব চলচ্চিত্র কম হয়েছে। হয়তো ফোক ছবিতে একটা টিয়া পাখি ছিল, একটা ময়না পাখি ছিল, বা একটা রাখাল বালক গরু চালাচ্ছে এই ধরনের গল্প ছিল, বা রাজা তার হাতিতে চড়ে আসছে রূপবানের মধ্যে, যেটা আমরা দেখছি আর কি। এইভাবে তো প্রত্যেকটা পশু পাখিকে সম্মানের সঙ্গেই তো আমরা দেখিয়েছি। যাই হোক, আরেকটি জিনিস হচ্ছে আমরা এই যে প্রকৃতির যে সত্যিকারের সৌন্দর্য বলি, শুধু প্রকৃতিকে নিয়ে কি কোনো চলচ্চিত্র হয়েছে? তিতাস, অদ্বৈত মল্লবর্মণের বর্ণনা হলো উত্তাল তিতাস, যেখানে দুরন্ত বালকরা এপার থেকে ওপারে যেতে পারে না। সেই তিতাসের যৌবন, তিতাসের সে দুর্দমীয় যে মানে গতি, সেই তিতাস একদিন জল শুকিয়ে চর হয়ে গেল। তিতাসের গল্প পুরো প্রকৃতিরই তো গল্প। প্রকৃতির সঙ্গে সঙ্গে সংস্কৃতি বদল হচ্ছে। যে বৃষ্টি তাদের ফসল ফলাতো, সে বৃষ্টি কখনো কখনো করুণ পরিণতির দিকে তাদের চোখের জল ফোঁটা দিয়ে পরিচালক বোঝাচ্ছে যে আমি কাঁদছি, তিতাস আমার জন্য কাঁদছে। আবার পরিচালক এটাও দেখাচ্ছে যে ওই তিতাসের বুকে এরকম ঠিক সবুজ ফসলগুলো আবার সে নাড়াচাড়া করছে, বালক সেই বাঁশি বাজাতে বাজাতে। একদিকে আপনার নদী জলমাতৃক প্রকৃতির বিলুপ ঘটে গেল, কৃষি প্রকৃতির আবার সেই সভ্যতা শুরু হলো। তো পুরো তো প্রকৃতির উপরেই সে গল্পটি আর কি। এরকম অনেক গল্প আছে আর কি। আমাদের আজকে জলবায়ু বলি, আমরা প্রকৃতির যে দুরবস্থার কথা বলি, এই জিনিসগুলোকে সচেতনতা তৈরি করার জন্য অথবা এই বার্তাটি দেওয়ার জন্য চলচ্চিত্রে আমাদের কি করা উচিত? চলচ্চিত্রে করা উচিত এই ধরনের গল্পগুলোকে বাছাই করা। আপনারা নিশ্চয় লোনা জলের কাব্য ছবিটা দেখেছেন, যে লোনা জলের কাব্যের ভিতরে যে আপনার যে ডিজাস্টারটা হচ্ছে, মানুষের যে সংগ্রামগুলো আসতেছে, এটা তো সব নদী প্লাবিত নদীর, বা শুনি থেকে পাওয়া কামারের ছবিটা আমরা যদি আমরা দেখে থাকি, সেগুলো কিন্তু একদম লক্ষ্য করেই বানানো। জলবায়ু পরিবর্তনের কারণে যেগুলো হচ্ছে সেটাই কিন্তু। আবার আমরা যদি উত্তরবঙ্গের অনেক ছবিগুলো আছে, যেমন মোর্শেদুল ইসলামের চাকা ছবিটা যদি দেখি, বা শিবলি সাদিকের নলক যদি দেখি, তো উত্তরবঙ্গের সেই উষর একটা মরুভূমির মতন সেই তত্ত্ব মানে এলাকার একটা গল্প, সেখানে মানুষের জীবনযাপন কেমন, সেখানে ফসল হচ্ছে না, মঙ্গার উপরে গল্প আমাদের দেশে তো প্রচুর তৈরি হয়েছে। তো সেই জায়গাগুলোকে যদি আমরা হাইলাইট করতে পারি ভিজুয়ালি, তাহলে দর্শক দেখে চিন্তা করবে আগামী দিনের পৃথিবীটা কেমন হওয়া উচিত, পৃথিবী বাসযোগ্য করতে গেলে কী করা উচিত। নাহলে তো নেচার প্রতি মুহূর্তে বদলাবে এবং আমাদের উপর প্রতিশোধ নেবে। আমাদের দেশের প্রকৃতি সংরক্ষণে চলচ্চিত্রে যে ভূমিকা তুলে ধরতে চাই, সেটা আপনার সাজেশন কি? আপনি যেভাবে বন জঙ্গলে আপনি আমাদের দেশের যে প্রকৃতির রূপ সৌন্দর্য এবং বনজ প্রাণীরগুলো ছবি তুলছেন, তাদের যে জীবন যে বৈচিত্র্যের কথাগুলো বলছেন, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, এরকম আরও মানুষের দরকার হবে। এক, দ্বিতীয় কথা হলো সরকারকে এগিয়ে আসতে হবে। বন প্রকৃতিকে রক্ষা করার জন্য সরকারের ফান্ডিং করতে হবে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যতগুলো পরিকল্পনা নেওয়া যায়, প্রত্যেকটা বাংলাদেশের আজকে 20টা থেকে 25টা বিশ্ববিদ্যালয়ে সিনেমা, ভিজুয়াল মাধ্যম, গণমাধ্যম সম্পর্কে জ্ঞান দেওয়া হচ্ছে, ছেলেরা শিখছে। তাদের হাতে আপনি ক্যামেরা ছেড়ে দেন, তাদের হাতে কিছু অর্থ দিয়ে দেন, তারা ছোট ছোট ছবি বানাবে, তারা প্রামাণ্যচিত্র বানিয়ে সারা বাংলাদেশে এই সমস্ত আপনি প্রজেকশন করতে পারেন। আপনি গ্রামাঞ্চলে প্রাইমারি স্কুল নাই, হাই স্কুল নাই, সেখানে যদি আপনি রাষ্ট্রের কোনো একটা পরিকল্পনার কথা যদি বলেন, রাষ্ট্রের কোনো বাণী যদি ছড়াতে চান, তাহলে প্রকৃতি নিয়েও সেখানে আপনি করেন। যে স্কুলের বাচ্চাটি পড়তে গেছে, সে প্রকৃতির প্রতি তার ভালোবাসাটা জন্মুক। আপনারা নিশ্চয়ই বিশেষজ্ঞ আছেন, আপনারা একটা পথ দেখাবেন আরও বেশি বেশি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী,
প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি? চলুন জানা যাক বাংলা চলচ্চিত্রে প্রকৃতির নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? 1951 সালে নির্মিত দ্য রিভার চলচ্চিত্রটি ভারতীয় উপমহাদেশের নদ নদী নিয়ে নির্মিত অন্যতম সফল চলচ্চিত্র। বিদ্রোহী পদ্মা চলচ্চিত্রটি পদ্মা নদীর চর নিয়ে লড়াইয়ের গল্প হলেও এ সিনেমায় ফুটে উঠেছে প্রমত্তা পদ্মার রূপ বৈচিত্র্য। গ্রাম বাংলার রূপ ফুটিয়ে তোলা পথের পাঁচালী চলচ্চিত্রটির কোনো চিত্রনাট্য ছিল না। এটি নির্মিত হয়েছিল সত্যজিৎ রায়ের আঁকা ছবি ও টিকা অবলম্বন করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেনা পাওনা বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র। সুধী দর্শক, চলচ্চিত্র একটি দেশের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। সুস্থ ধারার চলচ্চিত্রের মাধ্যমে দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য দেশের চলচ্চিত্র শিল্পের সাথে যারা জড়িত তাদের এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।